হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের এই টপিকটা টেট, এসটিজিটি, জিআরবিটি, টিপিএসসি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু কাজে আসবে। তো ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে ক্লাসে আমরা অ্যাটমসফিয়ার চ্যাপ্টার থেকে স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার নিয়ে ডিসকাস করব। গত ক্লাসে আমরা যে বায়ুমণ্ডলের উপাদান অর্থাৎ কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার থেকে আমরা ডিসকাস করেছি। আজকে তার ঠিক পরের পার্টটা স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার নিয়ে ডিসকাস করব। তো তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর তাছাড়া তোমাদের কোনো কনফিউশন থাকলে, তোমাদের কিছু প্রয়োজন হলে, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। তোমাদের ক্লাস, নোটসেস, মক টেস্ট যেটি তোমাদের প্রয়োজন বা কোনো কনফিউশন থাকলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, এখন দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো প্রথমেই আমরা জেনে নেব স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার যে টপিকটা রয়েছে সেই টপিক থেকে অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল সম্পর্কে আমরা আগে জেনে নেব। তো এই বায়ুমণ্ডলটা কি? ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে অদৃশ্য গ্যাসের আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে, যেখানে আমরা বসবাস করছি, ভূপৃষ্ঠ থেকে তার উপরে, তার ঊর্ধ্বে, উপর দিকে যে অদৃশ্য যে গ্যাসের আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই কিন্তু বলা হয় বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। ধরো এটা হলো পৃথিবী, ওকে? তো আমরা এই যে ভূপৃষ্ঠ উপর জায়গাটা, এখানে আমরা বসবাস করছি। তো এই যে এটা ভূপৃষ্ঠের উপর দিকে, তার উপরে ঊর্ধ্বে এরকম পৃথিবীর চারদিকে এরকম গ্যাসের আবরণ রয়েছে যেটা পৃথিবীকে বেষ্টন করে আছে। আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্যই কিন্তু এটা পৃথিবীর সাথে লেগে আছে। আর এই যে গ্যাসের আবরণগুলি আছে সেটা অদৃশ্য, সেটা আমরা চোখে দেখতে পাই না। ধরো বাতাস কিন্তু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এই বাতাসটা যে আছে, এটা যে এক্সিস্ট করছে, সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। তো সেমভাবে বায়ুমণ্ডলে যে কতগুলি গ্যাসের আবরণ রয়েছে যেটা কমপ্লিটলি অদৃশ্য, এটা পৃথিবীকে বেষ্টন করে, মানে পৃথিবীর চারিদিকে রয়েছে। আর এখানে অনেকগুলি স্তর রয়েছে, সেই স্তরগুলি আজকে আমরা পড়ব। এই সবগুলিকে মিলিয়ে কিন্তু বলা হয় বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। ওকে? বায়ুমণ্ডলকে চোখে দেখা যায় না, তবু আমরা এর অস্তিত্ব অনুভব করতে পারি। যেটা আমি আগেই বললাম, বায়ুমণ্ডলকে আমরা চোখে তো দেখতে পাই না, কিন্তু এটা যে আছে, এটা যে এক্সিস্ট করছে, সেটা কিন্তু আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি। এটি নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি বিভিন্ন গ্যাসের মিশ্রণ। আর এই যে বায়ুমণ্ডলটা গঠন হয়েছে, এখানে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, বিভিন্ন গ্যাসের মিশ্রণ রয়েছে। নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন, ওজোন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, আর্গন, হিলিয়াম, নিয়ন, এরকম বিভিন্ন গ্যাসের মিশ্রণ রয়েছে, যেটা আমরা গত ক্লাসেই দেখেছি। আর এই গ্যাসের মিশ্রণ তাছাড়া রয়েছে জলীয় বাষ্প, নানা রকমের সূক্ষ্ম জৈব ও অজৈব কণিকা, যেরকম ধুলো, দোঁয়া, বালি প্রভৃতি নিয়ে বায়ুমণ্ডল গঠিত হয়। তো বায়ুমণ্ডলটা কি দিয়ে গঠিত হয়? বিভিন্ন প্রকারের গ্যাস রয়েছে, বিভিন্ন প্রকারের গ্যাসের মিশ্রণ দিয়ে গঠিত হয়। জলীয় বাষ্প থাকে, বিভিন্ন ধরনের ধূলিকণা, কণিকা থাকে, এগুলির মিশ্রণ, সংমিশ্রণ কি যে বায়ুমণ্ডলটা তৈরি হয়, যেটা পৃথিবীকে বেষ্টন করে রয়েছে আর যেটা অদৃশ্য রয়েছে, সেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমরা তার অস্তিত্ব অনুভব করতে পারি। তো এইভাবে বায়ুমণ্ডলটা গঠিত হয়েছে। আর বায়ুমণ্ডলে কি কি উপাদান রয়েছে সেটা নিয়ে কিন্তু আরও ডিটেলসে গত ক্লাসে আমি দিয়েছি, যেটা আমরা বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে ডিসকাস করেছিলাম। নেক্সট রয়েছে বায়ুমণ্ডলের আরও কিছু তথ্য। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে প্রায় 97% পদার্থই সমুদ্রপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে। তো এই যে বায়ুমণ্ডলে যে ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার পর্যন্ত যে উচ্চতাটা রয়েছে, এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম উপাদান রয়েছে। 97% উপাদান এতটুকু জায়গার মধ্যেই পাওয়া যায়। এছাড়া ভূপৃষ্ঠ থেকে 100 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর ভূপৃষ্ঠের আবহাওয়া ও জলবায়ুকে অনেকাংশে প্রভাবিত করে। আর তাছাড়া ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার পর্যন্ত যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটার মধ্যে যে পদার্থগুলো রয়েছে, ওইগুলির জন্যই কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে আবহাওয়া কীরকম হবে বা ওয়েদার কীরকম হবে বা জলবায়ু বা ক্লাইমেট কীরকম হবে, সেটা কিন্তু ডিপেন্ড করে। বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো বায়ুমণ্ডলের যে ঊর্ধ্বসীমাটা, সেটা প্রায় ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এই 10,000 কিলোমিটারের মধ্যে টোটাল 5টা স্তর রয়েছে। কি কি রয়েছে সেটাই আজকে ক্লাসে ডিসকাস করব। তো এটাই গেল বায়ুমণ্ডল। এখন ধরো পরীক্ষাতে আসলো যে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমাটা ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তখন হবে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর বায়ুমণ্ডলের কত পার্সেন্ট উপাদান যে 30 কিলোমিটার মধ্যেই পাওয়া যায়, সেটা হবে 97%। আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখে নেব বায়ুমণ্ডলের গঠন। বায়ুমণ্ডল যে গঠন হয়েছে বিভিন্ন উপাদান রয়েছে, এগুলোতে গঠন হয়েছে। তাছাড়া কিছু স্তর রয়েছে, কিছু লেয়ার রয়েছে। যে বায়ুমণ্ডলটা রয়েছে, যে পৃথিবীকে
বেষ্টন করে আছে কি বায়ুমণ্ডল। আর বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস রয়েছে, বিভিন্ন প্রকার ধূলিকণা জলীয় বিভিন্ন জিনিস রয়েছে, এগুলি গঠন হয়েছে আর এগুলি এক একটা লেয়ারে রয়েছে। তো এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এরকম লেয়ারে রয়েছে। এই যে লেয়ারগুলি রয়েছে সেগুলি আমরা দেখবো, সেই স্তরগুলি আমরা দেখে নেব। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দুইভাবে হতে পারে। বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাসটা মানে স্ট্রাকচারটা সেটা দুইভাবে হতে পারে। একটা হলো উচ্চতা বা উষ্ণতা তারতম্য অনুসারে, আর একটা হলো রাসায়নিক গঠন অনুসারে। তো দুইভাবে হতে পারে, একটা উচ্চতা বা উষ্ণতা তারতম্য অনুসারে আর একটা রাসায়নিক গঠন অনুসারে। উচ্চতা আর উষ্ণতার তারতম্য অনুসারে 5টা ভাগ করা হয়, মেইনলি 5টা, তাছাড়া আর একটা আছে। তো টোটাল হলো 6টা, কিন্তু মেইন 5টাই ধরা হয়। আর রাসায়নিক গঠন অনুসারে হবে 2টা, একটা হলো সমমণ্ডল আর একটা হলো বিষমমণ্ডল। আর রাসায়নিক গঠন অনুসারে সমমণ্ডল আর বিষমমণ্ডলের যে ব্যাপারটা রয়েছে সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকের ক্লাসে মেইনলি যেটা ডিসকাস করব সেটা হলো উচ্চতা বা উষ্ণতার তারতম্য অনুসারে। তো এখন আমি স্টার্ট করছি 1 নাম্বারটা, উচ্চতা বা উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। সো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের যে স্তরগুলি রয়েছে টোটাল মেইন রয়েছে 5টা ছাড়া আরও একটা রয়েছে, সেটা একটা এক্সট্রা, সেটা হলো ম্যাগনেটোস্ফিয়ার। তো 5টার মধ্যে কী কী রয়েছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আরও একটা এক্সট্রা রয়েছে, সেটা হলো ম্যাগনেটোস্ফিয়ার। তো মেইনলি রয়েছে কয়টা? 5টা। ওকে, এখন তোমরা পরীক্ষাতে কিন্তু কোশ্চেন বুঝে আনসার করবে। যদি অপশানে 5টা থাকে 5টা দেবে, যদি 5টা না থাকে তখন 6টা দেবে। তো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এখানে দেখো পিকচারের সাথে দেওয়া রয়েছে যে এটা ধরো পৃথিবীটা, এটা পৃথিবীটা। এখন পৃথিবী যেটা ভূপৃষ্ঠ থেকে তার প্রথম দিকে যেটা রয়েছে এটা ট্রপোস্ফিয়ার, তারপরটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরটা হলো মেসোস্ফিয়ার, তারপরটা থার্মোস্ফিয়ার, তারপরটা হলো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের যে উপরের জায়গাটা পরের জায়গাটা সেটা হলো ম্যাগনেটোস্ফিয়ার। আর এক্সোস্ফিয়ার রয়েছে 10,000 কিলোমিটার পর্যন্ত রয়েছে এক্সোস্ফিয়ার। তো ভূপৃষ্ঠের ঊর্ধ্বসীমাটা যেটা ধরা হয় প্রায় 10,000 কিলোমিটার। তো ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত কয়টা স্তর রয়েছে? 5টা স্তর রয়েছে। কি কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আর 10,000-এর উপরে মানে এক্সোস্ফিয়ারের যে উপরের স্তরটা সেটা ম্যাগনেটোস্ফিয়ার ধরা হয়, কিন্তু সেটা কতটুকু রয়েছে এটা এখন পর্যন্ত জানা যায়নি। ওকে, সো এখন এগুলি আমরা স্পেসিফিকভাবে ডিটেলসে জেনে নেব, যেরকম ট্রপোস্ফিয়ার কীভাবে গঠিত হয়, কত কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, বা এটার মধ্যে আরও কী কী জিনিস রয়েছে, বা প্রতিটা স্তরের মধ্যে কী কী জিনিস রয়েছে, কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সম্পূর্ণ ওটা আমরা ডিটেলসে জেনে নেব। তো প্রথমেই স্টার্ট করছি ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডলও কিন্তু এটাকে বলতে পারো। সো ট্রপোস্ফিয়ার হলো একদম বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের যে স্তরটা, নিচের দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু হবে প্রথম স্তর। তার জন্য বলা হয় পৃথিবীর বায়ুমণ্ডলের প্রথম ও সর্বনিম্ন স্তর হলো ট্রপোস্ফিয়ার। যে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রথম বা সর্বনিম্ন স্তর কোনটা? ট্রপোস্ফিয়ার। এই যে ট্রপোস্ফিয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে শুরু হয় এবং 7 থেকে 20 কিলোমিটার উচ্চতায় যায়। ওকে, ট্রপোস্ফিয়ারটা পৃথিবী পৃষ্ঠ থেকে, যেখানে আমরা বসবাস করছি, এখান থেকে শুরু হয়। এটা প্রায় 7 থেকে 20 কিলোমিটার উচ্চতায় যায়। এখন এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পাবে, ধরো কোথাও 16 পাবে, কোথাও এটা 20 পাবে, কোথাও এটা 18 পাবে। তো অপশান বুঝে আনসার করবে, তবে অ্যাভারেজ 7 থেকে 20 হতে পারে। 7 থেকে 20 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় যায়। বিষুব রেখা সর্বাধিক হয় 20 কিলোমিটার। 20 কিলোমিটার, আবার কোথাও কোথাও এটা তোমরা 18 কিলোমিটারও পেয়ে যাবে। তো তোমরা এটা অপশানটা বুঝে আনসার করবে, মানে মেইনলি তোমরা বলতে পারো 7 থেকে 20 কিলোমিটার। ওকে, এখন অপশান যদি 18 থাকে তোমরা 18ও দিতে পারো। মেরু অঞ্চলে সর্বনিম্ন হলো 7 কিলোমিটার। মেরু অঞ্চলে সর্বনিম্ন হলো 7 কিলোমিটার বা 7 বা 8 কিলোমিটার, এগুলি মুখস্থ করে নেবে। ভারতে এটি প্রায় 16 কিলোমিটার। তো ভারতের ট্রপোস্ফিয়ারের যে বিস্তৃতটা উচ্চতাটা সেটা কত কিলোমিটার? 16 কিলোমিটার। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন? দেখো, ভূপৃষ্ঠে কিন্তু সব জায়গায় সমান না। আমরা যেরকম ল্যান্ডফর্ম পড়েছিলাম ভূমিরূপ চ্যাপ্টারটা, সেখানে কি কি পড়েছিলাম? সমভূমি, মালভূমি, পর্বত। তো সমভূমি 300 মিটারের যে নিচে থাকবে, তারপর মালভূমি 300 মিটার উপরে কিন্তু 900 মিটারের নিচে থাকবে। আর পর্বত হলে 900 মিটার বা তার উপরে থাকবে। এখন পৃথিবীর যে সব জায়গাতে সমান না, কোথাও উঁচু কোথাও নিচু। তার জন্য যেই জায়গাটা উঁচু জায়গা, ধরো এটা একটা উঁচু জায়গা, তো উঁচু জায়গা থেকে ট্রপোস্ফিয়ার জায়গাটা কম কিলোমিটার হবে, আর নিচু জায়গাটা থেকে অবভিয়াসলি বেশি হবে। তার জন্য কোথাও কম কোথাও বেশি। তো ভারতে রয়েছে 16 কিলোমিটার, প্রায় 16 কিলোমিটার। এগুলো তোমরা মুখস্থ করে নেবে। ট্রপো কথার মানে কি? ট্রপো কথার মানে হলো পরিবর্তন, মানে চেঞ্জ। যেহেতু আবহাওয়ার সমস্ত পরিবর্তন এই স্তরেই ঘটে এবং বায়ু কখনোই স্থির থাকে না, তাই একে ট্রপোস্ফিয়ার স্তর বলা হয়। এখন এই স্তরটার নাম ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডলী কেন বলা হয়েছে? এই যে ট্রপো কথার অর্থই হলো পরিবর্তন। ট্রপো কথার অর্থ কি? পরিবর্তন, যার মানে হলো চেঞ্জ।
চেঞ্জ, এই স্তরে কি হয়, এই স্তরে কিন্তু সবচেয়ে বেশি চেঞ্জেস হয়ে থাকে। এই স্তরে বৃষ্টিপাত হয়ে থাকে, এই স্তরে যে বৃষ্টিপাত হলে ঠান্ডা হবে, বৃষ্টিপাত না হলে গরম বেশি থাকবে। তো এই যে সব যে যাবতীয় যে চেঞ্জেস হয় সবটা এই স্তরেই হয়ে থাকে। তার জন্য এই স্তরের নামটা দেওয়া হয়েছে কি ট্রপোস্ফিয়ার বা টপোমণ্ডল। তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। আরও কিছু পয়েন্ট রয়েছে। এই স্তরটিতে জলীয় বাষ্প ও ধূলিকণা রয়েছে। তো কোন স্তরে জলীয় বাষ্প ধূলিকণা রয়েছে? ট্রপোস্ফিয়ার স্তরে। তো মনে রাখবে ট্রপোস্ফিয়ার স্তরে জলীয় বাষ্প ধূলিকণা রয়েছে। আর জলীয় বাষ্প যেহেতু এই স্তরে রয়েছে তাহলে মেঘ, বৃষ্টি, তুহিন, কুয়াশা এগুলিও কিন্তু ট্রপোস্ফিয়ার স্তরেই থাকে। বায়ুমণ্ডলের সবচেয়ে ঘন ও ভারী স্তর, বায়ুমণ্ডলের সবচেয়ে ঘন স্তর কোনটা? ট্রপোস্ফিয়ার। বা সবচেয়ে ভারী স্তরও কোনটা? সেটাও হবে ট্রপোস্ফিয়ার। প্রাকৃতিক ঘটনাবলী যেমন ঝড়, বৃষ্টি, বজ্রপাত, কুয়াশা ইত্যাদি এই স্তরেই ঘটে। যে প্রাকৃতিক ঘটনা রয়েছে ঝড়, বৃষ্টি, বজ্রপাত, কুয়াশা ইত্যাদি রয়েছে, এগুলি কোন স্তরে থাকে? বায়ুমণ্ডলে। কারণ এই যে মেঘ, বৃষ্টি, ঝড়, জলীয় বাষ্প, ধূলিকণা সব ট্রপোস্ফিয়ার স্তরেই রয়েছে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুর উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। মানে যত উপর দিকে উঠবে, মনে রাখবে ট্রপোস্ফিয়ার স্তরে যত উপর দিকে উঠবে তত বেশি কি হতে থাকবে? ঠান্ডা লাগতে থাকবে। মানে উষ্ণতাটা কমতে থাকবে, উষ্ণতা কমতে থাকবে মানে ঠান্ডা লাগবে, অফকোর্স ঠান্ডাটা কম লাগবে। ধরো আমরা এখন কি করো, আমরা ত্রিপুরাতে আছি, এখন ধরো আমরা কোথাও একটা ঠান্ডা জায়গায় গেলাম, ধরো আমরা দার্জিলিং গেলাম, তো এটা কি পাহাড়ি জায়গা, তো আমরা উপরে উঠবো, যত উপরে উঠবো তত দেখবে ঠান্ডা লাগবে। তো সেম এটাই বলে যে ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে যে ট্রপোস্ফিয়ার স্তরটা রয়েছে, যত আমরা ট্রপোস্ফিয়ারের উপর দিকে যাবে তত বেশি উষ্ণতা কমতে থাকবে। আর উষ্ণতা কমতে থাকবে মানে ঠান্ডা ঠান্ডা লাগবে। আর প্রতি 1 কিলোমিটার, ধরো 1 কিলোমিটার উপরে উঠলো তাহলে কমবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। আরও 1 কিলোমিটার উচ্চতায় উঠলে আরও 6.4 ডিগ্রি সেলসিয়াস কমতে থাকবে। মানে প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস বায়ুর উষ্ণতা কমতে থাকবে। উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাও কমতে থাকবে। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলে ট্রপোপজ। ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমাটা সেটাকে বলা হয় ট্রপোপজ। এখানে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, মানে ধরো ট্রপোস্ফিয়ার, এখানে ট্রপোস্ফিয়ারটা শেষ হলো, ট্রপোস্ফিয়ারের যে একদম উপর জায়গাটা, এই জায়গাটা তো এটা ভূপৃষ্ঠ আর এটা হলো যে 18-20 কিলোমিটারের যে পার্টটা, মানে ট্রপোস্ফিয়ার জায়গাটা। এখন ট্রপোস্ফিয়ার এখানে শেষ হলো, তারপরে একটা স্তর রয়েছে, এখানে বায়ুর উষ্ণতা কোনো চেঞ্জ আসে না, তো এই জায়গাটাকে বলা হয় ট্রপোপজ। মানে স্ট্র্যাটোস্ফিয়ার মানে দ্বিতীয় স্তর আর প্রথম স্তরের মাঝখানে যে জায়গাটা রয়েছে সেটা হলো ট্রপোপজ, মানে একটা বাউন্ডারি টাইপ বলতে পারো। যেরকম ধরো আমরা পড়েছিলাম ইন্টেরিয়র অফ দ্য আর্থের মধ্যে কিছু বিযুক্তি রেখা পড়েছিলাম, ওইটাও কাইন্ড অফ এরকমই বলতে পারো। তো বেসিক্যালি ট্রপোস্ফিয়ারের এক্সাক্ট উপর জায়গাটা হলো কি, ওইটা হলো ট্রপোপজ। আর ট্রপোপজের পরই স্টার্ট হয়ে যাবে কি, ট্রপোপজের পরে স্টার্ট হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই যে ট্রপোপজটা রয়েছে সেটা তোমরা লিখে রাখতে পারো। ট্রপোপজ প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ট্রপোপজ 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ধরো এটা হলো ভূপৃষ্ঠ থেকে 18-20 কিলোমিটার পর্যন্ত জায়গাটা হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমাটা সেটা হলো ট্রপোপজ। ট্রপোপজের পরে আসবে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা আমরা নেক্সট স্লাইডে পড়বো। তো এই যে ট্রপোপজের জায়গাটা, এটা হলো 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এখানে উষ্ণতা কোনো পরিবর্তন হয় না, এখানে সেমই থাকে, উষ্ণতাটা সেমই থাকে, কোনো পরিবর্তন হয় না। ওকে, তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। তারপর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার আমরা দেখলাম, ট্রপোস্ফিয়ার ঊর্ধ্বসীমা ট্রপোপজ, তারপরে শুরু হয় স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারটা আমরা দেখে নিই। ঝড়, বৃষ্টি ইত্যাদি না থাকার ফলে এই স্তরের বায়ু শান্ত। মানে এই যে দ্বিতীয় স্তরটা, এটা কি, মানে যে নিচের দিক থেকে দেখতে গেলে এটা হলো 2 নাম্বার স্তর। এই 2 নাম্বার স্তরের মধ্যে ঝড়, বৃষ্টি এগুলি থাকে না। ঝড়, বৃষ্টি যেহেতু নেই, এটা তাহলে কি এখানে এত একটা বেশি বাতাস থাকবে না, মেঘ নেই, বৃষ্টিপাত নেই, ঝড়, কুয়াশা, তুহিন এগুলি নেই। এগুলি না থাকাতে এই স্তরটা খুবই শান্ত থাকে, একদম শান্ত থাকে। তার জন্য এটাকে, এখানে বায়ুটা শান্ত থাকে, তার জন্য এটাকে শান্তমণ্ডলও কিন্তু বলা হয়। যদি বলা হয় শান্তমণ্ডল কোনটাকে বলা হয়, তখন হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, বায়ুর চাপ খুব কম এবং বায়ু উষ্ণতা হালকা। যে বায়ুর চাপ খুব কম বা বায়ুটা খুব হালকা থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে 20 থেকে 50 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাস পাওয়া যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে যে 20 থেকে 50 কিলোমিটার উচ্চতার মধ্যে কি পাওয়া যায়? ওজোন গ্যাস পাওয়া যায়। যদি বলা হয় ওজোন গ্যাস কোন স্তরে পাওয়া যায়, সেটা হবে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়। এই স্তরটি হলো ওজোনোস্ফিয়ার। যেহেতু ওজোন গ্যাস পাওয়া যায় তার জন্য এটাকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। এই স্তর সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে। আর এই যে ওজোন গ্যাসটা কি করে, ওজোন গ্যাসটা কোথায় পাওয়া যায়, কোন স্তরে? 2 নাম্বার স্তরে, সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। আর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে 20 থেকে 50 কিলোমিটার উচ্চতার মধ্যে কি পাওয়া যায়? ওজোন গ্যাস পাওয়া যায়। আর ওজোন গ্যাসটা কি করে, সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি অর্থাৎ ইউভি
ইউভি যে রেস রয়েছে মানে আলট্রাভায়োলেট রেস রয়েছে সেটা আমাদের জন্য কিন্তু ক্ষতিকারক। এখন যদি ডিরেক্টলি যদি ইউভি রেসটা আমাদের শরীরে এসে পড়ে তাহলে কিন্তু আমার অনেক স্কিন ডিজিজ হতে পারে, বিভিন্ন ক্যান্সার বগেরা হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু এই যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাস থাকাতে ইউভি রেসটা কি হয় ওইটার মধ্যে এসে আটকে যায়, তো ভূপৃষ্ঠের এত বেশি একটা এসে পৌঁছাতে পারে না। সেই জন্য আমাদেরকে কিন্তু মানে ভূপৃষ্ঠের এই যে জীবকুলকে কিন্তু এই ওজোন গ্যাসটা আমাদের ইউভি রেস থেকে প্রোটেক্ট করছে। তো এই ইউভি রেসটাকে কি প্রোটেক্ট করছে আমাদেরকে কি ওজোন গ্যাস, যেটা কোথায় পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পাওয়া যায়। আর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের যে উচ্চতাটা সেটা কত পর্যন্ত, 50 কিলোমিটার পর্যন্ত। ধরো এটা হলো ভূপৃষ্ঠ থেকে 18-20 কিলোমিটার, 18 থেকে 20 কিলোমিটার পর্যন্ত জায়গাটা হলো এটা কি হলো ট্রপোস্ফিয়ার। তারপরে এখানে ট্রপোপজ রয়েছে, তারপর হলো স্ট্র্যাটোস্ফিয়ার হলো কি 50 কিলোমিটার পর্যন্ত। তো 50 কিলোমিটার পর্যন্ত হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, আর এইটার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন গ্যাস পাওয়া যায় যেটা আমাদেরকে অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। তার জন্য এই স্তরটাকে ওজোনোস্ফিয়ারও কিন্তু বলা হয়। আর এটাকে তাছাড়া শান্তমণ্ডলও বলা হয়, কারণ এখানে ঝড় বৃষ্টি কুয়াশা বৃষ্টিপাত এগুলি থাকে না, তার জন্য অনেকটাই শান্ত থাকে, তার জন্য এটাকে শান্তমণ্ডলও বলা হয়। তবে এটার মধ্যে আরেকটা জিনিস বলে রাখছি, ধরো এখন অপশানে দিয়ে দিল শান্তমণ্ডল কোন স্তরকে বলা হয়, নিচে ধরো অপশান দিয়ে দিল ট্রপোস্ফিয়ার, ট্রপোপজ, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তখন স্ট্র্যাটোস্ফিয়ার অপশানে দিল না, কিন্তু ট্রপোপজ রয়েছে তখন তোমরা ট্রপোপজ দিয়ে দেবে। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার থাকলে অবভিয়াসলি তখন স্ট্র্যাটোস্ফিয়ার দিবে, স্ট্র্যাটোস্ফিয়ার না থাকলে ট্রপোপজ দিয়ে দেবে। এনিওয়ে নেক্সট রয়েছে 4 নম্বর পয়েন্ট, এখানে মেঘ ও বায়ু প্রবাহ দেখা যায় না, যে এই স্তরে মেঘ বায়ু প্রবাহ দেখা যায় না। এটি ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। ট্রপোস্ফিয়ারের যে ঠিক এই যে ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে স্তরটা রয়েছে, দ্বিতীয় স্তরটা সেটাই হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ছাড়িয়ে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, মানে ট্রপোস্ফিয়ারের পরে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরটি খুব শুষ্ক, কারণ এতে সামান্য জলীয় বাষ্প থাকে, মানে এই স্তরের মধ্যে জলীয় বাষ্প নেই বললেই চলে, খুব কম থাকে, এতই কম থাকে তার জন্য এই স্তরটা খুবই শুষ্ক থাকে। এই স্তরটি ফ্লাইটের জন্য খুব সুবিধা প্রদান করে, কারণ এটি ঝোড়ো আবহাওয়ার উপরে এবং স্থির শক্তিশালী ও অনুভূমিক বাতাস রয়েছে। আর এটা ফ্লাইটের জন্য যে জেট বিমান, এরোপ্লেন, ফ্লাইট রয়েছে এগুলি কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে চলাচল করে। আর ফ্লাইটের জন্য এটা খুবই সুবিধা হয়, তার কারণ হলো এখানে ঝড় বৃষ্টি বাতাস এগুলি থাকে না, এগুলি তো ট্রপোস্ফিয়ার স্তরে থাকে, এটা খুব শান্ত থাকে। তো এই যে জেট বিমান চলাচল করতে সুবিধা হয়, তার জন্য জেট বিমান, ফ্লাইট, এরোপ্লেন এগুলি চলাচল করে কোন স্তরের মধ্য দিয়ে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে আলাদা করে, মানে এই যে যখন স্ট্র্যাটোস্ফিয়ারটা শেষ হয় তখন একটা যে একটা ঊর্ধ্বসীমা রয়েছে সেটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। আর মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে জায়গাটাই হলো যে স্ট্র্যাটোপজ। মানে আগে কি ছিল, আগে ছিল এখানে তো ট্রপোস্ফিয়ার শেষ হলো আর তারপর স্ট্র্যাটোস্ফিয়ারটা স্টার্ট হলো, তার মাঝখানে জায়গাটা হলো ট্রপোপজ। তারপরে ট্রপোপজের পরে এখানে আসলো স্ট্র্যাটোস্ফিয়ারের পরের জায়গাটা তারপর মেসোস্ফিয়ার স্তর হবে। তো মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে জায়গাটা সেটা হবে স্ট্র্যাটোপজ। ওকে, তো প্রথম কি দেখলাম ট্রপোস্ফিয়ার, ট্রপোপজ, স্ট্র্যাটোপজ। এখন আমরা দেখব মেসোস্ফিয়ার। কি দেখব, মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে পাওয়া যায়, এটা কোথায় পাওয়া যায়, স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের পরের স্তরটাই হলো যে মেসোস্ফিয়ার। পৃথিবী পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে শুরু হয় এবং 85 কিলোমিটার পর্যন্ত যায়, মানে 50 কিলোমিটার পর্যন্ত তো স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে তার উপর থেকে শুরু হয় প্রায় 80 থেকে 85 কিলোমিটার। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পেতে পারো, বাকি অপশন বুঝে আনসার করবে। এটা অ্যাভারেজ 80 থেকে 85 বা কোথাও কোথাও 90ও থাকে, তোমরা অপশনটা একটু বুঝে আনসার করবে। ওকে, নেক্সট 80 কিলোমিটারের মধ্যে এটি 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, মানে এই যে 80-85 কিলোমিটার উপর জায়গায় যেতে যেতে তার যে কি হয় 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা পৌঁছায়। তো এটার মধ্যে কি হয়, এটা -100 ডিগ্রি হবে। মানে কি হয় দেখো, ট্রপোস্ফিয়ার স্তরে আমরা কি পড়েছিলাম, ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমবে। আর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে একটু উল্টা হয়ে যাবে, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাটাও বাড়তে থাকবে, মানে গরম লাগতে থাকবে। আবার মেসোস্ফিয়ার স্তরে আবার এসে চেঞ্জ হয়ে গেল, উচ্চতা বাড়ার সাথে সাথে কি হবে, উষ্ণতাটা কমতে থাকবে। তো এখানে এই যে 80 কিলোমিটারের মধ্যে উচ্চতা যেতে যেতে একদম -100 ডিগ্রি হয়ে যায়। -100 ডিগ্রি মানে খুবই ঠান্ডা, -100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। শুধু তোমরা মনে রাখবে, দেখো এই জিনিসটা জাস্ট তোমরা মনে রাখবে, ট্রপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার স্তরের মধ্যে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাটা কমতে থাকবে। বাদ বাকি যত স্তর রয়েছে উষ্ণতা বাড়ার সাথে সাথে উষ্ণতাটাও বাড়তে থাকবে, মানে গরম বাড়তে থাকবে। শুধু ট্রপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারে ঠান্ডা থাকবে। আর মেসোস্ফিয়ারকে কিন্তু এতই ঠান্ডা থাকে -100 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতেই পারছো অনেক ঠান্ডা। তো সবচেয়ে ঠান্ডা স্তর বা শীতলতম স্তর কিন্তু মেসোস্ফিয়ারকেই বলা হয়। এই জিনিসগুলি মাথায় রাখবে।
নেক্সট পয়েন্ট, এটি বায়ুমণ্ডলীয় স্তরগুলির মধ্যে সবচেয়ে ঠান্ডা। এই যে বায়ুমণ্ডলের যত স্তর আছে তার মধ্যে সবচেয়ে ঠান্ডাই হলো যে এই যে মেসোস্ফিয়ার। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর তাপমাত্রা কমতে থাকে। এটি বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলি এই মেসোস্ফিয়ারের মধ্যে এসে পুড়ে ছাই হয়ে যায়। মানে এই স্তরে আস্তে আস্তে উল্কাপিণ্ড যে আসে, এটা কি জ্বলন্ত জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থাকে, এটা উড়ে এসে পৃথিবীর দিকে আসে। তো এই স্তরে আস্তে আস্তে এত ঠান্ডা থাকে যে এটা একদম মানে বলতে পারবো না ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় মেসোপজ। মানে মেসোস্ফিয়ার, এই যে মেসোস্ফিয়ারের উপরের জায়গাটাকে বলা হয় মেসোপজ। মানে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মাঝখানে জায়গাটা হলো মেসোপজ। এখন দেখবো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার অসংখ্য ঋণাত্মক ও এই যে ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎগ্রস্ত বা আয়ন থাকায় থার্মোস্ফিয়ারের নিচের অংশকে আয়নোস্ফিয়ার বলা হয়। মানে অসংখ্য এখানে বিভিন্ন তড়িৎগ্রস্ত রয়েছে, ধনাত্মক প্লাস ঋণাত্মক তড়িৎগ্রস্ত রয়েছে, এগুলি থাকায় অনেক আয়ন থাকে, আয়ন থাকায় থার্মোস্ফিয়ারের যে নিচের জায়গাটা, যে থার্মোস্ফিয়ারের যে নিচের জায়গাটা ওইটাকে আয়নোস্ফিয়ারও বলা হয়। তো থার্মোস্ফিয়ারের আরেকটা নাম আয়নোস্ফিয়ারও বলা হয়। এই স্তর বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। যে এই স্তর কি করে? বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। যে কোন স্তর বেতার তরঙ্গকে প্রতিফলিত করে? থার্মোস্ফিয়ার। এই স্তরের তাপমাত্রা খুব বেশি হয়, আর এই স্তরের তাপমাত্রা খুবই বেশি হয়, ঊর্ধ্বসীমায় পৌঁছতে পৌঁছতে প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। মানে এই যে থার্মোস্ফিয়ার যেটা 600-700 কিলোমিটার পর্যন্ত থাকে, এবং উপরে যেতে যেতে 1500 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। মানে খুব বেশি, উচ্চতা বাড়তে বাড়তে তাপমাত্রাও বাড়তে থাকে। এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়। কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়। 5 নম্বর পয়েন্টে রয়েছে, বায়ুমণ্ডলে অন্যান্য স্তরের তুলনায় থার্মোস্ফিয়ারের বিস্তৃত যথেষ্ট বেশি হলেও বায়ুস্তর অত্যন্ত পাতলা বলে বায়ুমণ্ডলে মোট ভরের মাত্র যে 200 ভাগের 1 ভাগ এখানে পাওয়া যায়। মানে এই স্তর অন্যান্য যে স্তর রয়েছে সেগুলির তুলনায় যথেষ্ট বিস্তৃত, কিন্তু যে বেশি হলেও বায়ু স্তরটা অত্যন্ত পাতলা, মানে সবচেয়ে পাতলা স্তর এটা বলতে পারে। মানে 200 কোটি ভাগ যদি ওজন থাকে তার মাত্র 1 ভাগ পাওয়া যায় এই স্তরটার মধ্যে। এই স্তরটি মেসোপজের উপরে পাওয়া যায়। এই যে মেসোপজের উপরেই হলো থার্মোস্ফিয়ার। পৃথিবী পৃষ্ঠ থেকে 80 কিলোমিটার, যে 80 কিলোমিটার উপরে শুরু হয় এবং প্রায় 400 কিলোমিটার, মানে 400-500 বলতে পারো, 400-500 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ারটা অবস্থিত। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এটা গেল থার্মোস্ফিয়ার। নেক্সট হলো, এই স্তরটি সম্পূর্ণরূপে মেঘহীন ও জলীয় বাষ্প মুক্ত। মানে এই স্তরে কোনো মেঘ, জলীয় বাষ্প এইগুলি একদমই থাকে না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এই স্তরে প্রদক্ষিণ করে। মানে যে মহাকাশে যে বস্তুগুলি রয়েছে, যেরকম ধরো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেরকম ধরো স্যাটেলাইট থাকলো, ওইগুলি এই স্তরের মধ্যেই থাকে। স্যাটেলাইট প্রদক্ষিণ করলো, এগুলি কোন স্তরের মধ্যে থাকে? থার্মোস্ফিয়ার স্তরের মধ্যেই থাকে। উপরের সীমাটিকে থার্মোপজ বলা হয়, যা থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ারকে আলাদা করে। মানে থার্মোস্ফিয়ার যখন শেষ হয়, এক্সোস্ফিয়ার শুরু হয়, তার মাঝখানে জায়গাটাকে বলা হয় কি? মাঝখানে জায়গাটাকে বলা হয় থার্মোপজ। যেরকম আগে কি ছিল? প্রথমে ভূপৃষ্ঠ পরে হলো ট্রপোস্ফিয়ার শেষ হয়, তো এখানে হলো ট্রপোপজ। তারপর শুরু হয় স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয়, তারপর এখানে শুরু হয় কি? স্ট্র্যাটোপজ। তারপর শুরু হয় মেসোস্ফিয়ার শেষ হয়, তারপর হলো মেসোপজ। তারপর শুরু হয় থার্মোস্ফিয়ার শেষ হয়, তারপর হয় থার্মোপজের পরে আসবে কি? এক্সোস্ফিয়ার। এই যে এক্সোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর হলো কি? এক্সোস্ফিয়ার। এটি থার্মোস্ফিয়ারের শীর্ষ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মানে থার্মোস্ফিয়ারের জায়গাটা থেকে, যে থার্মোস্ফিয়ার রয়েছে, থার্মোস্ফিয়ারের জায়গাটা থেকে যেখানে শেষ হয়, এখান থেকে তার উপরে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত এক্সোস্ফিয়ারটা বিস্তৃত। যদিও কিছু কিছু জায়গায় বলা হয় এর উর্ধ্বসীমা বেশ অনিশ্চিত, কিন্তু কিছু কিছু জায়গায় আবার এটাকে মানে অনির্দিষ্টও বলা হয়। এক্সোস্ফিয়ারকে পৃথিবীকে প্রদক্ষিণকারী অনেক উপগ্রহ রয়েছে। মানে পৃথিবীকে যে প্রদক্ষিণ করে উপগ্রহ রয়েছে, এগুলি এক্সোস্ফিয়ার স্তরেই দেখা যায়। তারপর রয়েছে, এটি ধীরে ধীরে আন্তঃগ্রহের সাথে মিশে যায়। এটি উপরে যেতে আস্তে আস্তে এগুলি আন্তঃগ্রহের সাথে মিশে যায়। এই স্তরে বায়ু খুবই হালকা হয়। এই স্তরের উপর বায়ুমণ্ডল ক্রমশ পাতলা হয়ে মহাশূন্যে মিশেছে। এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত দুর্বল, আর এই স্তরে আস্তে আস্তে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তিটা, এটা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এটাই হলো এক্সোস্ফিয়ার। এগুলি হলো পাঁচটা মেইন যে স্তরগুলি হলো সেগুলি আমরা দেখে নিলাম, যেটা 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কিন্তু এছাড়াও আরও একটা এক্সট্রা রয়েছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হলো ম্যাগনেটোস্ফিয়ার। এই যে গঠন, এটি এক্সোস্ফিয়ারের উপরে, মানে এক্সোস্ফিয়ারের উপরে যত পার্ট রয়েছে ওইটাকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। এই স্তরে কেবলমাত্র ইলেকট্রন ও প্রোটন লক্ষ্য করা যায়। ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত বলে এই স্তরে চুম্বকীয় ক্ষেত্র আছে। মানে এই স্তরে যেহেতু ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত হয়েছে, তো এখানে চুম্বকীয় ক্ষেত্র আছে, সেই জন্য একে ম্যাগনেটোস্ফিয়ার, এই যে ম্যাগনেট, চুম্বককে কি বলো? ম্যাগনেট। তো সেখান থেকে কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার নামটা এসেছে। তবে এর শেষ সীমা এখনো জানা যায়নি। তবে এই যে ম্যাগনেটোস্ফিয়ার
স্পিয়ারটা কত কিলোমিটার পর্যন্ত এখন পর্যন্ত জানা যায়নি। এখানকার আনুমানিক উষ্ণতা 2000 ডিগ্রি কেলভিন। তো এখানে প্রায় আনুমানিক করা যে উষ্ণতাটা 2000 কেলভিন হতে পারে। এই স্তর মহাশূন্যে এসে মিলিত হয়েছে, মহাশূন্যে গিয়ে এটা মিলিত হয়েছে। এখানে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাবই নেই। যে কোন স্তরের মধ্যে মধ্যাকর্ষণ শক্তির প্রভাব নেই? ম্যাগনেটোস্ফিয়ারে। আর কোন স্তরের মধ্যে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবটা অত্যন্ত দুর্বল, মানে আছে কিন্তু খুবই কম, সেটা হবে এক্সোস্ফিয়ার। এই স্তর বায়ুমণ্ডলকে ভেদ করে একটি প্রোটন ও ইলেকট্রন চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি করেছে, তাই ম্যাগনেটোস্ফিয়ারকে পৃথিবীর চৌম্বক ধর্ম বলা হয়। তো পৃথিবী চৌম্বক ধর্ম বলা হয় কোন স্তরকে? ম্যাগনেটোস্ফিয়ারকে। 1959 খ্রিস্টাব্দে আমেরিকান পদার্থবিদ জেমস ভ্যান অ্যালেন এই স্তরটি আবিষ্কার করে বলে একে ভ্যান অ্যালেন বেলসও বলা হয়। তো ভ্যান অ্যালেন বেলস বলা হয় কোন স্তরকে? ম্যাগনেটোস্ফিয়ারকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটাই ছিল আজকের যে ক্লাস। তো আমরা আজকে কি কি করলাম সেটা একটু রিকেপ আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা অ্যাটমসফিয়ার চ্যাপ্টারে যে দ্বিতীয় পার্টটা রয়েছে সেটা আজকে স্টার্ট করেছি, যেটা হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো প্রথমে আমরা বায়ুমণ্ডলটা কি সেটা আমরা জেনে নিয়েছি, তারপর আমরা দেখলাম বায়ুমণ্ডলের গঠন। তো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দুইভাবে হতে পারে, একটা হলো উষ্ণতার উচ্চতার বেসিসে, আর একটা হলো রাসায়নিক গঠন অনুসারে। তো আজকের ক্লাসে আমরা উষ্ণতা আর উচ্চতার তারতম্য অনুসারে আমরা স্টার্ট করেছি, নেক্সট ক্লাসে আমরা রাসায়নিক গঠন অনুসারে দেখব। তো উচ্চতা ও উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে মেইনলি 5 ভাগে ভাগ করা যায়। তাছাড়া আরও একটা এক্সট্রা রয়েছে, সেটা হলো ম্যাগনেটোস্ফিয়ার। তো এই যে পৃথিবীটা রয়েছে, পৃথিবীর উপরে যে ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে প্রথম রয়েছে ট্রপোস্ফিয়ার, তারপর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর রয়েছে মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপরে হলো এক্সোস্ফিয়ার। তার উপরের পার্টটা হলো কি? ম্যাগনেটোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ারটা কত কিলোমিটার? তো এটা আমরা বলতে পারি প্রায় 18-20 কিলোমিটার, প্রায় 18-20 কিলোমিটার। তো ম্যাক্সিমাম হলে 20 কিলোমিটার। আর এটা তার যে নিরক্ষরেখা, তার যে মেরু অঞ্চলে এটা প্রায় 7-8 কিলোমিটার, যেটা আমরা স্লাইডগুলিতে দেখে নিয়েছি। আর এই স্তরের মধ্যে এই স্তরটা সবচেয়ে ঘন, সবচেয়ে ভারী। আর বায়ুমণ্ডলের 97% ম্যাক্সিমাম জিনিস কিন্তু এই স্তরেই দেখা যায়। আর এই স্তরের মধ্যেই যে জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ, বৃষ্টি, তুষার, তুহিন, এই সবগুলি কিন্তু এই স্তরেই দেখা যায়। তার জন্য ট্রপোস্ফিয়ার অর্থাৎ প্রথম স্তরটা কিন্তু খুব ঘন থাকে, খুব ভারী থাকে। তারপরে হলো কি? ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলা হয়? ট্রপোপজটা প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো ট্রপোপজের পরে শুরু হয় কি? স্ট্র্যাটোস্ফিয়ার, 2 নম্বর স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা খুবই শান্ত থাকে, কারণ এখানে ঝড় বৃষ্টি এগুলি থাকে না, খুব শান্ত থাকে, তার জন্য এটাকে বলা হয় শান্তমণ্ডল বলা হয়। আর এই স্তরের মধ্যে যেহেতু ঝড় বৃষ্টি এগুলি থাকে না, তার জন্য এরোপ্লেন, জেট বিমান, যে ফ্লাইট এগুলির জন্য সুবিধা হয়, তার জন্য জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মাঝখান দিয়ে। আর এই স্তরের মধ্যে কি রয়েছে? ওজোন গ্যাস রয়েছে, তার জন্য এটাকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। আর এই ওজোন গ্যাসটা কি করে? আমাদেরকে পৃথিবীর জীবকোষকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে প্রোটেক্ট করে। তো এটা গেল স্ট্র্যাটোস্ফিয়ার ঊর্ধ্বসীমাটাকে বলা হয় কি? স্ট্র্যাটোপজের পরে শুরু হয় কি? মেসোস্ফিয়ার স্তরের মধ্যে কি? যেখানে মেরুজ্যোতি দেখা যায়। আর এটা কত কিলোমিটার? আগেটা ছিল 50 পর্যন্ত, তো 50 থেকে প্রায় 80 থেকে 90 কিলোমিটার বা 85 কিলোমিটার পর্যন্ত হলো মেসোস্ফিয়ার, যেখানে মেরুজ্যোতি দেখা যায়। আর মেসোস্ফিয়ার স্তরের মধ্যে সবচেয়ে ঠান্ডা থাকে, তার জন্য শীতলতম স্তরও বলা হয় মেসোস্ফিয়ারকে। মেসোস্ফিয়ার যত উপর দিকে উঠবে তত বেশি কি হবে? যে ঠান্ডা লাগতে থাকবে, মানে বায়ুর উষ্ণতাটা কমতে থাকবে। তারপর মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় মেসোপজের পরে শুরু হয় থার্মোস্ফিয়ার, যেটাকে আয়নোস্ফিয়ারও বলা হয়, কারণ এখানে আয়ন পাওয়া যায়, যেটা ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন পাওয়া যায়, তার জন্য এটাকে আয়নোস্ফিয়ারও বলা হয়। মানে থার্মোস্ফিয়ারের নিচের অংশটাকে আয়নোস্ফিয়ারও বলা হয়। আর এই থার্মোস্ফিয়ারের মধ্যেই কিন্তু এই যে মহাজাগতিক যে স্টেশন রয়েছে এগুলি থাকে। আর তারপরে থার্মোস্ফিয়ারের পরে পার্টটা ঊর্ধ্বসীমাকে বলা হয় থার্মোপজের পরে হলো এক্সোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ারটা কি? প্রায় 500-600 কিলোমিটার পর্যন্ত থাকে। তারপর 500-600 পরে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত হলো এক্সোস্ফিয়ার স্তরের মধ্যে কি হয়? যে এগুলি রয়েছে, মানে পৃথিবীকে যে প্রদক্ষিণ করে যে উপগ্রহগুলি রয়েছে সেগুলি পাওয়া যায় কোথায়? এক্সোস্ফিয়ার স্তরের মধ্যে। আর এখানে যে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবটা খুবই কম থাকে। তারপর এক্সোস্ফিয়ারের পরে, মানে 10,000 কিলোমিটারের পরে, যেটা একদম মহাশূন্যে গিয়ে মিশে যায়, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাবই থাকে না, এখানে এটাকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয় বা চুম্বকীয় ধর্মও বলা হয়, সেটা হলো ম্যাগনেটো
স্ফিয়ার। আর যেটা ম্যাগনেটোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত গিয়েছে যেটা এখন পর্যন্ত জানা যায়নি। তো এটাই গেলো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তো আরেকটা জিনিস আমি একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, সেটা হলো মনে রাখবে ট্রপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার স্তরের মধ্যে যত উচ্চতা বাড়বে তত বেশি কি হবে, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাটা কমতে থাকবে, মানে ঠান্ডা হতে থাকবে। আর বাদ বাকি স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার সবগুলি উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাটাও কিন্তু বাড়তে থাকবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল লেগেছে। অবশ্যই আমাদেরকে জানাবে তোমাদের কীরকম লাগছে, হেল্পফুল লাগছে কিনা সেটা অবশ্যই জানাবে। আর তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, তোমাদের মক টেস্টের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, অর্থাৎ ট্যাট রিলেটেড তোমাদের যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। ওকে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2, STGT সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস এবং খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ, একদম প্রথমে টপিক ওয়াইজ ডিটেলস রয়েছে, কনসেপ্ট রয়েছে, কনসেপ্টের শেষে কোশ্চেন আনসার ও MCQসও রয়েছে। তার পাশাপাশি মক টেস্ট রয়েছে, অনলাইন অফলাইন বোথ অ্যাভেলেবেল। তাছাড়া ক্লাসেসও রয়েছে, সেটা অনলাইনও আছে অফলাইনও আছে। যেটাই তোমাদের প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এটি তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।